মর্নিং স্টুডেন্টস। বেশ কয়েকদিন পরে একটু কন্ট্রোলড ওয়েদার পেয়েছি। মানে কি, কদিন আগে ঝলমলে ওয়েদার ছিল, কিন্তু তখন আবার মানে এসে দাঁড়ানো যাচ্ছিল না, এত গা জ্বলছিল। আর এই দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে সকালের দিকে যে সেটাও আবার প্রবলেম। আর আমার একটু হাঁটতে হাঁটতে কথা বলতে ভালো লাগে, যে কারণে সকালবেলা এই হাঁটার সময়তেই তোমাদের সঙ্গে এই ব্লগিংগুলো করে নিই। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে প্লেসমেন্ট। যখন কোনো কোম্পানিতে প্লেসমেন্টে বসো, মানে সোজা কথা ক্যাম্পাস ড্রাইভ, যেটা কলেজগুলো যেগুলো আয়োজন করে, প্রাইভেট ভালো ভালো কলেজ, বিভিন্ন প্রফেশনাল ডিগ্রি কোর্সের যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট তাদের জন্য যে সমস্ত ক্যাম্পাস ড্রাইভগুলো আয়োজন করে, সেখানে যে সমস্ত এমএনসি আসে প্লেসমেন্ট দেওয়ার জন্য, তারা নিজেদের যে টেস্ট বা বিভিন্ন ভাইভার মাধ্যমে তারা তো ক্যান্ডিডেট চয়েস করেই, তার সাথে তারা কিন্তু একাডেমিক রেজাল্ট সেটাও কিন্তু দেখে সেই স্টুডেন্টের। এবং সেটা শুধু যে সেই গ্র্যাজুয়েশন কোর্সের যে সেমেস্টার ওয়াইজ যে মার্কসগুলো সেইটা দেখে তা নয়, তার চেয়েও বেশি ইম্পর্টেন্স দেয় কিন্তু, মাথায় রাখবে, তোমার ক্লাস 10 এবং 12-এর যে মার্কস সেইটাকে, তার উপরও কিছুটা ওয়েটেজ দেয়। আমি বলছি না যে ওর ওপরই সব কিছু ডিপেন্ড করছে যে তুমি চাকরিটা পাবে কি পাবে না, কমপ্লিটলি তার উপর ডিপেন্ড করে না, কিন্তু এই দুটোরও কিন্তু একটা ওয়েটেজ আছে। সো বুঝতেই পারছো, তোমাদের এই এক্সামগুলোর যে মার্কস তুমি অর্জন করছো, সেটা কিন্তু শুধু যে তোমার তার পরবর্তী মানে স্টাডির ক্ষেত্রে তুমি কিরকম মানে কোন বিষয় চয়েস করতে পারবে সেটা যেমন নির্ভর করছে, বা কোন কলেজ পাবে বা কোন স্কুল পাবে এটা যেমন মানে সেই মার্কসের ভিত্তিতে নির্ভর করছে, ঠিক তেমন তোমার প্রফেশনাল লাইনেও কিন্তু এই মার্কসের একটা ভীষণ গুরুত্ব আছে। এবার ব্যাপারটা হচ্ছে, এক্সামে ভালো মার্কস পাওয়াটা কিন্তু একটা টেকনিক। কারণ কি, টেকনিক বলতে আমি কিন্তু ওই টোকাটুকির কথা বলছি না, মানে সৎ উপায়। ওইসব করে যদি মার্কস বাড়াতে যাও, তখন তো ধরা পড়লে তো মানে সেই বছরটাই বরবাদ হয়ে যাবে, বাদ দাও। তো সেই জন্য আমি জেনুইন উপায়ে তোমাকে কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে যে সেই এক্সামে যাতে ম্যাক্স টু ম্যাক্স মার্কস তোলা যায়, মানে তোমার ক্ষমতা অনুসারে। এবার সেই ক্ষমতা ইনবর্ন এক একজনের থাকে এক এক রকম, কিন্তু পরিশ্রম দিয়ে কিন্তু সবকিছুই মেকআপ করা যায়। তো সেই পরিশ্রম দিয়ে মেকআপ করা যায়, এবং যত পড়বে তত শিখবে তত লিখতে পারবে। এইসব গল্পে যাচ্ছি না, যেটা মেন উদ্দেশ্য আমার বলার, যে ওই এক্সামে তুমি খেয়াল করে দেখবে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার হয়ে যায়। যে কোনো এক্সামে যখন তুমি পরীক্ষায় উত্তর লিখতে যাচ্ছ, সেখানে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার হয়ে, মানে যেটা ইম্পর্টেন্ট হয়ে থাকে সেটা হচ্ছে মেমোরি বা তোমার মুখস্থ করার ক্ষমতা। ছোটবেলা থেকে যতই শুনে থাকি আমরা যে মুখস্থ বিদ্যা ফালতু, মুখস্থ বিদ্যার কোনো মানে হয় না, তার চেয়ে বুঝে বুঝে পড়, এইসব ব্যাপার। কিন্তু মাথায় রাখবে, মুখস্থ বিদ্যাটাই কিন্তু তোমার পরীক্ষায় কাজে আসে। এবং মুখস্থ বিদ্যাটাকে এরকম হেয় করার কিছু নেই। আজকের এই যে আমি তোমার সঙ্গে কথা বলছি, এটাও কিন্তু মুখস্থ বিদ্যা। মুখস্থ বিদ্যা ইন দ্য সেন্স, মানে প্রত্যেকে, তুমি যখনই কোনো একটা অক্ষর দেখছো, সেই অক্ষরটা ধরো বিএটি ব্যাট, সেই বিএটি ব্যাট সেটা তুমি ছোটবেলা থেকে এতবার প্র্যাকটিস করেছো, বা সেই ব্যাট দেখেই তারপর ব্যাট লিখেই তারপর তার পাশে একটা ব্যাটের ছবি দেখেছো, সেইটা দেখে দেখে তোমার ব্রেনের মধ্যে সেটা মুখস্থ হয়ে গেছে, ছেপে গেছে ব্যাপারটা। যে কারণে তোমাকে এখন আলাদা করে আর ভাবতে হচ্ছে না যে কোনটা বি, কোনটা এ, কোনটা টি। সেই অক্ষরগুলো যেমন তুমি ছোটবেলা থেকে এতবার প্র্যাকটিস করেছো, এতবার লিখেছো, এতবার দেখেছো, বা এতবার মুখে বলেছো, এবং সেই মানে একটা সংযোগ নিশ্চয়ই তুমি দেখেছো যে এ ফর অ্যাপেল যখন লেখা হতো, পাশের অ্যাপেলের ছবি থাকতো। তারও আগে যখন এ বি সি ডি, বা আমরা বাংলায় অ আ ক খ এইগুলো যখন লিখেছি, তখন কিন্তু মানে আমাদের কাছে ওই অক্ষরগুলো অচেনা ছিল, যদি একদম ছোটবেলার কথা তোমাদের মনে থাকে। কিন্তু আলটিমেটলি লিখতে 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 এবং বলতে বলতে আমাদের সেটা অভ্যেস হয়ে গেছে। এই অভ্যেসটা কিছুই না, এটা কিন্তু মুখস্থ। সব মুখস্থ বিদ্যা যদি না থাকে, মুখস্থ যদি তুমি না করো, তাহলে তুমি আজকে কারোর সঙ্গে কমিউনিকেটই করতে পারবে না, বেসিক জিনিসটাই করতে পারবে না। সো এই ব্যাপারটা একদম ফালতু ব্যাপার, ফালতু কথা যারা বলে যে মুখস্থ বিদ্যার কোনো মানে হয় না। এবার আসি যে বুঝে মুখস্থ করা আর না বুঝে মুখস্থ করা। এটা বলতে পারো যে বুঝে যদি তুমি কোনো কিছু মুখস্থ করো, কোনো একটা বইতে ধরো একটা সেন্টেন্স আছে বা কোনো একটা প্যারাগ্রাফ আছে, সেই প্যারাগ্রাফের যে বক্তব্য সেটা তুমি বুঝে বুঝে পড়লে এবং সেটাকে মুখস্থ করলে, সেটা একরকম। আর যদি তুমি না বুঝে জাস্ট প্যারাগ্রাফটা পুরো একদম মুখস্থ করে ফেলো, সেটাকে ফটোগ্রাফিক মেমোরি বলে। সেই জিনিসটা হয় কিভাবে দেখো,
এমন বেশ কিছু স্টুডেন্ট আছে যারা জন্ম থেকে এইরকম টাইপের ফটোগ্রাফিক মেমোরি নিয়ে জন্মায়। তারা কোনো একটা জিনিস দেখলে, চোখে দেখলে সেটা কিন্তু তার ব্রেনে ছেপে যায়। তো সেই টাইপের মেমোরি যাদের নিয়ে জন্মায় তারা কিন্তু প্রোডিজি বলা হয় এদের, ঠিক আছে। তো যাই হোক, এই টাইপের মেমোরি নিয়ে যারা জন্মায় তারা তো অনেক বেশি ব্লেসড, ঠিক আছে। তাদের একটা জিনিস একবার পড়লেই ব্রেনে ছেপে যায়। তারা দেখলেই, মানে কোনো জিনিস দেখলে সেই ছবিটা মাথায় ছেপে যায়। সেই জিনিসটা প্র্যাকটিস করতে হবে এবং সেটা খুব ইম্পর্টেন্ট। যদি তুমি নাও বুঝতে পারো, এমন অনেক কিছু আছে, এমন অনেক সাবজেক্ট আছে হয়তো যেখানে বোঝার কিছু নেই, যেটা আছে সেটাই, ঠিক আছে। এমন হয়তো তোমরা এই ব্যাপারটা উপলব্ধি করতে পারছো না, তাও আমি বলবো এমন বেশ কিছু সাবজেক্ট আছে যেটা কিন্তু বোঝার কিছু থাকে না। তোমাকে জাস্ট যেটা আছে সেটাই তোমাকে মনে রাখতে হবে। ধরো তুমি কোনো একটা ইতিহাসের কোনো একটা বিষয়, কোনো তারিখ মনে রাখার ব্যাপার থাকবে, নিশ্চয়ই জানো। সেখানে তো বোঝাবুঝির খুব একটা কিছু নেই। হ্যাঁ, অবশ্যই আছে, যদি তুমি একদম মানে মানে টাইম পিরিয়ড গুলো খেয়াল রাখো, তাহলে একটা আইডিয়া পাবে যে হ্যাঁ অমুক সময় এটা হয়েছিল, অমুক শতকে হয়েছিল। কিন্তু এক্সাক্ট যে ডেট, সেই ডেটটা কিন্তু তোমাকে মুখস্থই করতে হবে। সো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা যে শুধু ওই ইতিহাসের ক্ষেত্রে বা অন্য এই সমস্ত আর্টসের কোনো সাবজেক্টের ক্ষেত্রে তা নয়, সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রেও এমন অনেক আছে, অনেক ফর্মুলা আছে বা অনেক ইকুয়েশন আছে যেটা তোমাকে, প্যাটার্ন গুলো তোমাকে মুখস্থ করতে হবে। প্যাটার্ন গুলো যদি তুমি মুখস্থ করো তবেই কিন্তু আলটিমেটলি যখন তোমার সামনে কোনো প্রবলেম দেবে তখন তুমি সেই ফর্মুলা বা সেই প্যাটার্নে ফেলে সেই তুমি যে প্রবলেমটা সেটাকে সলভ করতে পারবে। নাহলে তুমি অঙ্কটাও ভালোভাবে পারবে না। সো অঙ্কতেও মুখস্থ বিদ্যার দরকার হয়। অনেকভাবে অঙ্কে কোনো মুখস্থ বিদ্যার দরকার হয় না, শুধু বোঝা, বুঝতে তো হবেই, অবশ্যই বুঝে নিতে হবে, কিন্তু ইকুয়েশনটা তোমাকে মুখস্থই রাখতে হবে না, যে কিভাবে হচ্ছে বা কি ফর্মুলা, সেটা মুখস্থ রাখতে হবে তোমাকে। এবং একটা জিনিস মাথায় রাখবে, এই যারা যেই অ্যাডভান্সড মতো এই সমস্ত ক্রিটিক্যাল এক্সাম দেয়, সেখানে যদি তুমি ভাবতে বসো বা যদি তুমি কোনো একটা প্রবলেম দেখে চিন্তা করতে বসো, তাহলে ওখানেই তুমি ফেল করে গেলে, মানে মানে ফেল করে গেলে ইন দ্য মেন, মানে তুমি সেই এই পাবে না, সেই কাট অফ মার্কসই তুলতে পারবে না যার মাধ্যমে তুমি আইআইটি এক্সামে, মানে আইআইটি কলেজগুলোয় তুমি অ্যাডমিশন পাবে। কারণ ওখানে যারা ওই আইআইটি এক্সাম গুলো যারা মানে যেই মেন বা অ্যাডভান্সের মতো এক্সাম গুলো যারা ক্র্যাক করে, তারা মানে কোনো একটা প্রশ্ন দেখেই তারা ব্রেনের মধ্যে ক্যালকুলেশন করে অ্যান্সার লিখে দেয়। অ্যান্সারটা মাথাতেই ক্যালকুলেট করে না, তাদের রাফও করতে হয় না, তাদের ব্রেনের মধ্যেই ক্যালকুলেশন হয়ে যায়। কারণ সেই প্রসেসটা তাদের মুখস্থ করা, তারা মুখস্থ আছে তাদের পুরো প্রসেসটা। এবং যেই একটা প্রবলেম দেখছে সেটা ব্রেনের মধ্যেই ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। সেটা তখনই সম্ভব যখন সেই প্রসেসটা পুরো ব্রেনে ছেপে যায়, পুরো মুখস্থ হয়ে যায়। তো এই ভুল ধারণা থেকে আগে বেরিয়ে আসতে হবে যে মুখস্থ বিদ্যা খারাপ। এবার যখন তুমি একটা ব্যাপার জেনে নাও যে না এটা আমাকে করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই, তুমি যখন জানবে যে আমার দিকে দুটো রাস্তা আছে, একটা বাঁ দিক দিয়েও যাওয়া যেতে পারে আর ডান দিক দিয়েও যাওয়া যেতে হবে, আর বাঁ দিকেরটা বেশ সোজা, তাহলে অবশ্যই তুমি বাঁ দিকেরটাই নেবে। কিন্তু যদি তুমি এটা জানো যে একটাই রাস্তা আছে, একটাই রাস্তা আছে এবং সেই রাস্তা দিয়ে যেতে হবে এবং সেটা ভীষণ কঠিন, তাহলে তোমাকে আলটিমেটলি তুমি যদি সাফল্যে যেতে চাও তাহলে তোমাকে সেই রাস্তা দিয়েই যেতে হবে। এবং সেই রাস্তা দিয়ে যেতে গেলে যে প্রসেস অবলম্বন করা দরকার সেটাই তোমাকে করতে হবে। তো এটাই তোমাদের আমি বলতে চাইছি, এক্সাম যে কোনো এক্সামে সাফল্যের মেন যে ফান্ডা সেটা হচ্ছে তোমাকে মুখস্থ করতেই হবে। যে বিষয়ই হোক সেই বিষয়টা তোমাকে আত্মস্থ করতে হবে। না হলে মনে রাখবে, একটা এক্সামে তুমি যতই প্রবলেম থাকুক, সেটা অঙ্ক হোক, কোনো বিজ্ঞানের সাবজেক্ট হোক বা আর্টসের সাবজেক্ট হোক, যাই থাকুক, কোনো প্রশ্ন দেখে তুমি যদি এখন ব্যাপারটা নিয়ে একটু ভাবতে বসো, অল্প বিস্তর সামান্য কয়েক মিনিট ভাবলে বা কয়েক সেকেন্ড ভাবলে, সেটা কি এক্সাম দিচ্ছ তার উপর ডিপেন্ড করে, কয়েক মিনিট কয়েক সেকেন্ড ভাবলে তাও ঠিক আছে। কিন্তু যদি সেইটা নিয়ে এখন তুমি নিশ্চয়ই 8 ঘন্টা ভাবার সময় পাবে না এই বিষয়টা নিয়ে, তো তোমার কারণ সময় শেষ হয়ে যাবে। ম্যাক্সিমাম এক্সাম 2 ঘন্টা 2.5 ঘন্টা, কোনোটা 3 ঘন্টা ম্যাক্সিমাম টাইম থাকে এবং তার মধ্যে তোমাকে প্রচুর প্রশ্নের অ্যান্সার দিতে হয়। তো বুঝতে পারছো, সেই লিমিটেশনের মধ্যে তুমি যদি ঠিক মতো উত্তরটা না লিখতে পারো, তাহলে সেই এক্সামিনার মানে যিনি ওই তোমার উত্তরপত্র দেখবেন, তিনিও তোমাকে অ্যানালিসিস করতে হয়। তুমি হয়তো বিশাল বড় পণ্ডিত, তুমি হয়তো বিশাল বোদ্ধা, তুমি হয়তো খুব ভালো ব্যাপার জিনিস সব উপলব্ধি করতে পারো, কিন্তু তুমি সেই প্রশ্নের উত্তরটাই ঠিক মতো লিখতে পারো নি, কারণ তোমার ব্যাপারটা ব্রেনে নেই, মানে মেমোরিতে নেই, তুমি মুখস্থ করো নি। তো এই ব্যাপারটা মাথায় রাখবে, কারণ ভীষণ ইম্পর্টেন্ট। আমি দেখেছি অনেক স্টুডেন্ট আছে যারা ভীষণ ব্রিলিয়ান্ট, ভীষণ মানে কি বলবো, মানে ঝকঝকে চকমকে এবং খুব তাড়াতাড়ি কোনো জিনিস বুঝে যায়, খুব স্মার্ট, কিন্তু জাস্ট এই একটা কারণে যে তারা ওই মুখস্থ বিদ্যা
বা মুখস্থ করতে পারে না, বা মুখস্থ করতে ভালোবাসে না, বা বেশি সময় দেয় না পড়াশোনার পেছনে, যার কারণে ভালো রেজাল্ট করে না। এবং তাদের অনেকে এরকম ধারণাও থাকে যে দূর ও ঠিক আছে, আমি তো আমার কি হবে, আমি তো ব্যাপারটা বুঝে গেছি, বা আমি তো যখন হবে আমি স্টেজে মেকআপ দিয়ে দেবো। কিন্তু হয় না, এক্সামে এটা হয় না। এক্সামে ভালো রেজাল্ট করতে হলে তোমাকে প্রতিটা দিনই নির্দিষ্ট টাইম অফ মানে নির্দিষ্ট টাইম তোমাকে পড়াশোনা করতেই হবে ভালো। এবং এটা দেখা গেছে যারাই কিন্তু এই পড়াশোনার পেছনে বেশি টাইম দেয়, নিশ্চয়ই তোমরা দেখেছো এই উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক এই সমস্ত এক্সামগুলো যারা একদম টপার হয়, তাদের ম্যাক্সিমামেরই দেখবে খেয়াল করে বলে 10 ঘন্টা 12 ঘন্টা, কেউ 14 ঘন্টা এরকম পড়াশোনা করে। তো এটা শুনে অনেকে হাসাহাসি করে, অনেক মিম বেরোয় উমুক তুমুক, সে ঠিক আছে, কিন্তু মজা করার জন্য আমরা অনেক বড় মানুষকেও ছোট করে দিতে পারি, ওটা কোনো ফ্যাক্টর না, যদিও এটা করা উচিত না। কিন্তু মেন যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে তাদের সেই এক্সপিরিয়েন্সটা বোঝো, যে তারা ভালো রেজাল্ট করেছে কারণ তারা পড়েছে, প্রচুর পড়াশোনার পেছনে সময় দিয়েছে। আর মনে রাখবে, নিশ্চয়ই তোমরা জানো, যত অভ্যেস করবে তত শিখবে। এবং অভ্যেস বা পরিশ্রম এইটার উপরই কিন্তু নির্ভর করে সফলতা। ব্রেন কম বেশি সবারই সমান আছে, 19-20 পার্থক্য থাকে, কিন্তু তাও একটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়ে যায়। একজন টপার হয় আর একজন ফেল করে, তাদের মধ্যে মেন ডিফারেন্স হচ্ছে যে টপার হয়েছে সে পরিশ্রম করেছে, প্রচুর সময় দিয়েছে পড়াশোনার পেছনে, আর যে ফেল করেছে সে সেই সময়টা দেয়নি। কিন্তু হয়তো ইন্টেলিজেন্স মাপলে দেখা যাবে দুজনেরই হয়তো সেম। হয়তো এমনও হতে পারে যে ফেল করেছে সে হয়তো বেশি ইন্টেলিজেন্ট, কিন্তু খাটেনি। সো অবশ্যই পরিশ্রমের কোনো বিকল্প নেই, এবং এক্সামে ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে পরিশ্রম করতেই হবে। মাথায় রাখবে, এক্সাম হলে এরকম এখনো নিয়ম আসেনি আমাদের এখানে যে তুমি স্মার্টফোন নিয়ে তুমি ঢুকতে পারবে, ঠিক আছে, বা বই নিয়ে ঢুকতে পারবে। তো এটা নিয়ম। এবং হয়তো তুমি প্রফেশনাল লাইনে যখন যাবে তখন এইগুলো প্রযোজ্য হবে। হ্যাঁ ঠিক আছে, তুমি ভীষণ ইন্টেলিজেন্ট, তুমি মনে রাখতে পারো না ঠিকই, কিন্তু বিভিন্ন গ্যাজেটস ইউজ করে, বিভিন্ন এখন যে এআই সফটওয়্যার সেইগুলো ইউজ করে তুমি অনেক কিছু তোমার প্রফেশনাল যে কাজ সেটাকে করে দিচ্ছ তার মাধ্যম দিয়ে, সেটা অ্যালাউ হবে। প্রফেশনাল লাইনে গেলে সেটা অ্যালাউ হবে, কিন্তু সেই প্রফেশনাল লাইনে যাওয়ার জন্য, সেই চাকরি পাওয়ার জন্য তো তোমাকে আগে এক্সামগুলো ঠিকভাবে ক্র্যাক করতে হবে, এক্সামে ভালো মার্কস পেতে হবে। ওয়ে একটাই ওয়ে, এই ওয়েটা দিয়েই তোমাদের যেতে হবে সাফল্যের যদি উঠতে চাও। অন্তত যদি চাকরির দুনিয়াতে যেতে চাও, যদি ভালো কোম্পানিতে প্লেসড হতে চাও, তাহলে এটা তোমাদের করতেই হবে। সো অবশ্যই পরিশ্রমের কোনো বিকল্প নেই, পরিশ্রম করলেই কিন্তু এই মেমোরি বাড়ে। এবং এই মেমোরি বাড়ানোর অনেক টেকনিক তুমি নিশ্চয়ই বিভিন্ন বইতে পেয়ে যাবে বা বিভিন্ন ভিডিওতে পেয়ে যাবে, কিন্তু আমি সব কিছু দেখে, সমস্ত আমার নিজের অভিজ্ঞতা প্লাস অনেক পণ্ডিত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে আমি যেটা মেন ব্যাপারটা বুঝেছি সেটা তোমাদের বলছি, যে মেমোরি সার্ভ করার জন্য বা মেমোরি বাড়ানো যায়। অনেকে মনে রাখতে পারে না, ওই যেটা বললাম, অনেকে আছে একদম মুখস্থ করার ক্ষমতা নিয়ে জন্মায়, ফটোগ্রাফিক মেমোরি নিয়ে জন্মায়, আবার অনেকে কিছুতেই মনে রাখতে পারে না। তো সেই যারা মনে রাখতে পারে না তারাও কিন্তু ইচ্ছে করলে তাদের মনে রাখার ক্ষমতা বাড়াতে পারে, এবং তার একটাই মাত্র ওয়ে আছে, সেটা হচ্ছে অনেক বেশি টাইম তাকে সময়টা এক্সট্রা দিতে হবে, প্রচুর পড়তে হবে, একই জিনিস বারবার পড়তে হবে। এবং যেটা পড়ছো সেটা যদি বুঝে পড়ার ব্যাপার হয় তাহলে তো বুঝবেই, অবশ্যই বোঝার চেষ্টা করো, পড়াশোনার সময় দাও, এবং অবশ্যই সেটা লেখো। কারণ লিখলে হয় কি, লিখলে বা দেখো, মানে বারবার সেটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। খেয়াল করে দেখবে, ছোটবেলাতেও আমাদের যখন কোনো অক্ষর জ্ঞান করানো হতো তখন ওই ওয়ার্ড দিয়ে পাশে তার ছবি দেওয়া থাকতো, অ্যাপেলের পাশে অ্যাপেলের একটা ছবি, ব্যাটের পাশে ব্যাটের একটা ছবি, ওকে, ইগল, IAGLE, ইগল, তার পাশে ইগলের ছবি। তো এইগুলো থেকে কিন্তু এই ছবিগুলো দেখলেই আমাদের ব্রেনে তখন চলে আসতো, ওই তো পাশে ওরকম ভাবে লেখা থাকতো, IAGLE এইভাবে লেখা থাকতো। তো ভিজুয়ালাইজ করতে পারলে কিন্তু যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি মুখস্থ হয়। তো সেই ভিজুয়ালাইজ করার জন্য যা যা করা দরকার সেইটা করো, এবং অবশ্যই চেষ্টা করো যেভাবেই হোক, সময় দিয়ে হোক, বারবার পড়ে হোক, বারবার লিখে হোক, বারবার ভিডিও দেখে হোক, যেভাবেই হোক মুখস্থ করো। আর একটা জিনিস, যেটা হচ্ছে যে কোনো জিনিস মুখস্থ করতে গেলে এখনকার দুনিয়াতে বিশেষ করে যেটা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে স্মার্টফোন। কারণ স্মার্টফোনে এই যে বিভিন্ন গেম বা বিভিন্ন এই যে চ্যাটিং সফটওয়্যার, এই সোশ্যাল মিডিয়া যে সফটওয়্যারগুলো আছে, সেইগুলো যদি তুমি পড়াশোনা ফাঁকে মাঝে মাঝে দেখো, তাহলে একদম ব্রেক হয়ে যাবে, পুরো কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যাবে।
ছোটবেলায় আমাদের সময় তখন শুধু টিভি ছিল, তাতেই বারণ করতো, এবং অবশ্যই তাতেও অনেক ক্ষতি হতো সেই টিভির জন্য। কিন্তু এখন এই তার সাথে সাথে হাজার একটা জিনিসের গ্যাজেট এসে গেছে, যার মধ্যে মোবাইল। এই মোবাইল কিন্তু মানে যদি তুমি দেখো পড়াশোনা করতে করতে অন্তত, তাহলে একদম মাথায় কিছু থাকবে না। আর আরেকটা জিনিস খুব বাজে, যেটা ঘুমানোর আগে যে বিষয়টা নিয়ে পড়াশোনা করেছো সেই বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে ঘুমানোর চেষ্টা করো, এবং তার আগে যদি ওই মোবাইলে কোনো গেম খেলো বা কোনো চ্যাটিং করো বা এই সমস্ত ভিডিও দেখো না অন্য কোনো বিষয়, বা সিনেমা দেখো, তাহলে কিন্তু মাথার মধ্যে ওটাই ঘুরবে, যেটা পড়েছো সেটা আউট হয়ে যাবে। তো ওইগুলো কিছু কিছু এক্সেপশন আছে। অনেকেই বলে যে আমি সবই করি তাও মনে রাখতে পারি। মনে রাখবে, এক্সেপশন ইজ নট দ্য ল। কিছু কিছু এক্সেপশন থাকতে পারে, কিন্তু যেটা নর্মাল ওয়ে সেটা আমি তোমাদের বললাম। জীবনটা তোমাদের কিন্তু মানে আমরা বড়জোর তোমাদের পরামর্শ দিতে পারি, আর কিচ্ছু না। কিন্তু আলটিমেটলি এই জীবনটাকে কোন দিকে নিয়ে যাবে, যদি সফলতার দিকে নিয়ে যাও, তাহলে এই সমস্ত ওইগুলো তোমাকে নিতেই হবে, যে ওইগুলোর মাধ্যমে চাকরির জীবনে সফলতা আসতে পারে। যাই হোক, ভিডিওটা বেশি বড় করছি না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।